আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে বেসিক ইলেকট্রনিক্সের প্রথম লেকচারে ওয়েলকাম জানাচ্ছি। আমার পরিচয়, আমি তাসনুভা আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইটিই ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রথমেই আমরা আজকে যেই টপিকটা কভার করব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর কি। আমরা জানি যে আমাদের কোর্সটির নাম বেসিক ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স শব্দটির মানে কি প্রথমে বুঝতে হবে। ইলেকট্রনিক্স হচ্ছে ডিজিটালের হার্ট। দ্যাট মিন্স ডিজিটাল যত আমরা ডিভাইস ইউজ করি, এই ডিভাইসগুলো কিন্তু সবই ইলেকট্রনিক্স বেসড। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিজিটালের ইলেকট্রনিক্সের ডিভাইসগুলোর নাম কি? দুটি ডিভাইস খুব কমন, যেটা একটি হচ্ছে তোমাদের ট্রানজিস্টর, আরেকটা হচ্ছে ডায়োড। সো এই ট্রানজিস্টর আর ডায়োড কি দিয়ে তৈরি সেটাও আমাদের জানতে হবে। এই ট্রানজিস্টর এবং ডায়োড বেসিক্যালি সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। এই কারণেই এই কোর্সটির শুরুতেই আমরা সেমিকন্ডাক্টর টপিকটি কভার করতে যাচ্ছি। প্রথমেই আমাদের জানতে হবে সেমিকন্ডাক্টরটা কি এবং সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করে। যদি আমরা সেমিকন্ডাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপালটা জানতে পারি, তাহলেই আমরা কিন্তু ইলেকট্রনিক্সের যে হার্ড ট্রানজিস্টর এবং ডায়োড আছে সেই দুটি ইকুইপমেন্টেরও অপারেশনটা বুঝতে পারব। প্রথমেই আসি, আমরা জানি যে আমাদের তিন ধরনের মেটেরিয়াল আছে। একটি মেটেরিয়ালকে আমরা বলি কন্ডাক্টর। কন্ডাক্টর মানে হচ্ছে যার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হয়। কেন কারেন্ট ফ্লো হয়? তার কারণ হচ্ছে কন্ডাক্টরের মধ্যে অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকে। কোনো মেটেরিয়ালের মধ্যে যখন যত বেশি ফ্রি ইলেকট্রন থাকবে, সে তত বেশি কারেন্ট ফ্লো করবে। এখন কন্ডাক্টরের মধ্যে এত বেশি ইলেকট্রন থাকে যে কন্ডাক্টরকে যদি আমরা একটুখানি ভোল্টেজ দিই, তাহলে হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো হয়। এতই কারেন্ট ফ্লো হয় যে ওই কারেন্টটাকে আসলে আমাদের জন্য কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়। সো আমরা কন্ডাক্টরটা জানলাম। কন্ডাক্টর হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন মেটেরিয়াল, যেটা খুব 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 বেশি কারেন্ট ফ্লো করবে এবং সেই কারেন্টটা অনেক ক্ষেত্রে কন্ট্রোল করা যায় না। এরপরে আমরা যদি দেখি, তাহলে আমাদের আরেক ধরনের মেটেরিয়াল আছে যেটাকে আমরা বলছি ইনসুলেটর। ইনসুলেটর হচ্ছে যার মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো হয় না, যেমন রাবার, গ্লাস। তোমরা দেখেছো যখন কোনো ইলেকট্রিক মিস্ত্রিরা যখন কাজ করে তখন রাবারের স্যান্ডেল পরতে বলে। কারণটা হচ্ছে কারেন্টটা যেন তার মধ্য থেকে ফ্লো হয়ে গ্রাউন্ডে না যায়। সো রাবারের স্যান্ডেল পরলে যেটা হয় যে কারেন্টের যে শক করার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। সো আমরা দুই ধরনের মেটেরিয়াল পেলাম। এক ধরনের মেটেরিয়াল কন্ডাক্টর, প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো করে আউট অফ কন্ট্রোল, সেটা কপার। আমরা কপার হিসেবে দেখতে পাই যে বিভিন্ন ইলেকট্রিক ওয়্যারগুলো কপারের হয়ে থাকে। আরেক ধরনের মেটেরিয়াল পেলাম যাকে বলে ইনসুলেটর। তো এর মধ্যে দিয়ে একেবারেই কারেন্ট ফ্লো করে না, যেমন রাবার, গ্লাস ইত্যাদি। এখন আমাদের এই সেমিকন্ডাক্টরের অবস্থানটা কোথায়? আসলে সেমিকন্ডাক্টরের অবস্থানটা মাঝামাঝি। দ্যাট মিন্স উপরে আছে আমার মেটেরিয়ালের মধ্যে কন্ডাক্টর, যেটা খুব কারেন্ট ফ্লো করছে। একেবারে নিচে আছে ইনসুলেটর, যে মেটেরিয়ালগুলো কোনো কারেন্ট ফ্লো করছে না। সেমিকন্ডাক্টর ঠিক তার মাঝে বসে আছে। দ্যাট মিন্স সেমিকন্ডাক্টর আসলে কোনো কারেন্ট ফ্লো করে না। তার মানে কার মতো কাজ করছে? ইনসুলেটরের মতো কাজ করছে, তার নিচেরটার মতো কাজ করছে, নিচের মেটেরিয়ালের মতো কাজ করছে। তাহলে কেন এটাকে আমরা সেমিকন্ডাক্টর বলছি? তার রিজনটা হচ্ছে, যদি সেমিকন্ডাক্টরকে একটু
ফোর্স করে তার কনস্ট্রাকশনটা যদি, ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, তাহলে সেটা ইনসুলেটর থেকে কন্ডাক্টরের মতো হয় না, কিন্তু খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে এবার তার অবস্থানটা হয়ে গেল মাঝামাঝিতে, ইনসুলেটরের মতো কাজ করবে না, কন্ডাক্টরের মতো বেশি কারেন্ট ফ্লো করবে না। এই জন্য এটার নাম সেমি কন্ডাক্টর। আমরা আগেই জেনেছি যে কন্ডাক্টরের কারেন্টটাকে কন্ট্রোল করা যায় না, বিকজ এটা হিউজ পরিমাণে কারেন্ট কিন্তু ফ্লো করে। কিন্তু সেমি কন্ডাক্টরের সুবিধাটা হচ্ছে, এটা যেহেতু ইনসুলেটর ছিল, ফোর্সফুলি আমি কন্ডাকশনে নিয়ে এসেছি বা কন্ডাক্টর বানিয়েছি, এই জন্য এটার কারেন্ট ফ্লোটা খুব কম, যার ফলে আমরা এই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। এই কারণে সেমিকন্ডাক্টরটা কন্ডাক্টর এবং ইনসুলেটর থেকে ইলেকট্রনিক ডিভাইসের জন্য ইউজ করা হয় এবং বেশি পপুলার। সেম ভাবে এখানে আমরা কিছু রেজিস্টিভিটি দেখতে পাচ্ছি, ইনসুলেটরের, গুড কন্ডাক্টরের, সেমিকন্ডাক্টরেরও, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইনসুলেটরের রেজিস্টিভিটিটা সব থেকে বেশি, গুড কন্ডাক্টরের একেবারেই কম, কিন্তু মাঝামাঝি অবস্থানে আছে সেমিকন্ডাক্টর। তার রেজিস্টিভিটিটা ইনসুলেটরের থেকে কম, কিন্তু কন্ডাক্টরের থেকে বেশি। আমি আগের স্লাইডে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলাই এখানে কিছুটা এসেছে। এখন আরেকটা জিনিস এই স্লাইডে নতুন, সেটা হচ্ছে আমাদের যে সেমিকন্ডাক্টরটা আছে, এই সেমিকন্ডাক্টর অনেকটা টেম্পারেচারের উপরে কাজ করে। এখানে একটা রুল বলা আছে যে যদি কোনো সেমিকন্ডাক্টরে টেম্পারেচার ইনক্রিজ করা হয়, তাহলে এর রেজিস্টিভিটিটা ডিক্রিজ করবে। রেজিস্টিভিটি যখন জিরোর কাছাকাছি হয়ে যাবে, তখনই কিন্তু সেমিকন্ডাক্টরটা কারেন্ট ফ্লো করার জন্য রেডি হবে। তার মানে আমরা যদি একটা সেমিকন্ডাক্টরের টেম্পারেচার ইনক্রিজ করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার রেজিস্টিভিটিটা ডিক্রিজ করে। এই রুলটাই এখানে বলা আছে। দ্যাট মিনস সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটিটা রেসিপ্রোকাল প্রপোর্শনাল কার সাথে? টেম্পারেচারের সাথে। এবার আমাদের জানতে হবে কোন কোন মেটেরিয়াল আমরা সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করি। আমাদের যে পর্যায় সারণী আছে বা পিরিয়ডিক টেবিল আছে, সেই টেবিলের 4A এর যে মৌলগুলো আছে, আমি আবারও বলছি 4A এর যে মৌলগুলো আছে বা মেটেরিয়ালগুলো আছে, সেগুলো সাধারণত সেমিকন্ডাক্টর হিসাবে ইউজ করে। এখন আমরা জানি যে 4A মানে কি। পর্যায় সারণীর 4A মানে হচ্ছে তার লাস্ট অরবিটে 4টা ইলেকট্রন আছে। তার মানে হলো যেসব মেটেরিয়াল বা যেসব অ্যাটমের লাস্ট সেলে 4টা ইলেকট্রন আছে, সেই মেটেরিয়ালগুলোর মধ্যেই কিছু মেটেরিয়াল আমরা সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করি। তো 4 এর মেটেরিয়ালগুলোর মধ্যে সব থেকে বেশি ইলেকট্রনিক্সের জন্য সেমিকন্ডাক্টরটা ইউজ হয় জার্মেনিয়াম এবং সিলিকন। এই দুইটা বেশি পপুলার। বাকি যে 4 এর মৌলগুলো আছে, ওই মৌলগুলো অত বেশি ইউজ করা হয় না। তার মধ্যে আবার জার্মেনিয়াম এবং সিলিকনের সিমিলারিটি যেমন আছে, তেমনি যদি আমরা কম্পেয়ার করি, সিলিকন কিন্তু বেশ সস্তা। কারণ তোমরা জানো সিলিকন হচ্ছে সিলিকা থেকে পাওয়া যায়, বালু থেকে পাওয়া যায়। সো আমরা যদি কোনো বালুটা সংগ্রহ করতে পারি, তাহলে ইজিলি ওখান থেকে আমরা কিন্তু সিলিকাটা আলাদা করতে পারবো। বাট জার্মেনিয়ামের জন্য এত ইজিলি কোনো জায়গা থেকে জার্মেনিয়ামটাকে সঞ্চয় করা বা জার্মেনিয়ামটাকে নিয়ে আসা সহজ না, যেটা যতটা বালু থেকে সিলিকনটাকে নিয়ে আসা ইজি।
এই জন্য অ্যাভেলেবিলিটির দিক থেকে আমরা সিলিকনটাকেও বেশি প্রেফার করি জার্মেনিয়াম থেকে, যার ফলে ইলেকট্রনিক্সের যেসব ডিভাইস আছে, দ্যাট মিনস ট্রানজিস্টর, ডায়োড, এই সব ডিভাইস কিন্তু বেসিক্যালি সিলিকন দিয়ে তৈরি করা হয়। ক্ষেত্র বিশেষে জার্মেনিয়াম দিয়েও তৈরি করা হয়, তবে জার্মেনিয়ামের কস্ট একটু বেশি, সিলিকনের কস্টটা অনেক বেশি কম হবে কম্পারেটিভলি জার্মেনিয়াম থেকে। এবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকে আমরা আসি, সেটা হচ্ছে বন্ডস। সেমিকন্ডাক্টরের বন্ডগুলো কিরকম থাকে? আমি আগেই বলেছি যে সেমিকন্ডাক্টরগুলো 4 এর মৌল, দ্যাট মিনস এর লাস্ট সেলে বা লাস্ট অরবিটে 4টি ইলেকট্রন থাকে। আমরা কেমিস্ট্রিতে অনেক আগে পড়েছি যে লাস্ট সেলে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে এই মৌলগুলো বা এই অ্যাটমগুলো নিষ্ক্রিয় হয়। দ্যাট মিনস যদি 8টা অষ্টক পূর্ণ করে তাহলে এই অ্যাটমগুলো অন্য কোনো অ্যাটমকে লাস্ট সেল থেকে ইলেকট্রন দিবেও না অথবা কোনো ইলেকট্রন নিবে না। দ্যাট মিনস যদি কোনো একটা অ্যাটমের লাস্ট সেলে 8 থাকে বা 8টা ইলেকট্রন থাকে তাহলে 9 হবারও কোনো সম্ভাবনা নাই, 7 হবারও কোনো সম্ভাবনা নাই, বিকজ সে কোনো ইলেকট্রন ছাড়বেও না, কোনো ইলেকট্রন সে নিবেও না। এই লাস্ট সেলের ইলেকট্রনগুলোকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রনস। আমি আবারও বলছি, এই লাস্ট সেলের ইলেকট্রনগুলোকে আমরা বলছি ভ্যালেন্স ইলেকট্রনস। সো এই ভ্যালেন্স ইলেকট্রনস যদি 8টা থাকে সেক্ষেত্রে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া অথবা কোনো ধরনের বন্ধনে সেই অ্যাটমের আসার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা জেনেছি যে আমাদের সেমিকন্ডাক্টরের সিলিকন অথবা জার্মেনিয়ামের লাস্ট সেলে অথবা লাস্ট অরবিটে 4টি ইলেকট্রন আছে। তার মানে সে আরো 4টি ইলেকট্রন কারো কাছ থেকে নিয়ে 8টি ইলেকট্রন হয়ে একটি শক্তিশালী অবস্থানে আসতে চায়। এই জন্য সিলিকন অথবা জার্মেনিয়াম কারো সাথে বন্ধন তৈরি করতে পারে। যদি অষ্টক পূরণ থাকতো তাহলে কিন্তু এই বন্ধনে যেত না। এখন প্রবলেম হচ্ছে, যেহেতু সিলিকনের লাস্ট সেলে 4টি ইলেকট্রন আছে, কেবলমাত্র 4টি ইলেকট্রন আছে, সো এই 4টি ইলেকট্রন যদি সে কাউকে দিয়ে দেয় তাহলে 0 হয়ে যাবে। কিন্তু যদি কারো কাছ থেকে 4টি ইলেকট্রন পায় তাহলে কিন্তু তার অষ্টক পূরণ হবে। এই জন্য সিলিকন বা জার্মেনিয়াম যে 4টি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন দিতে না যতটুকু উদ্বুদ্ধ হবে, অন্য কোনো অ্যাটমের কাছ থেকে 4টি ইলেকট্রন আসলে পরে যদি অষ্টক পূরণ হয় তাহলে তার স্ট্রংটা, নিউক্লিয়াসের সাথে বন্ডিংটা আরো বেশি স্ট্রং হবে। সো এই ক্ষেত্রে 4 এর মৌলগুলো 4টি ইলেকট্রন কাউকে দিয়েও দিবে না। আবার যে মৌলের লাস্টে 4টি ইলেকট্রন আছে সে আবার কাউকে কিন্তু দিবেও না। তাহলে ব্যাপারটা হলো সেমিকন্ডাক্টর বেসিক্যালি কারো সাথে পুরা ইলেকট্রন দেওয়া নেওয়া করতে পারবে না। দ্যাট মিনস কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা জানি রাসায়নিক বিক্রিয়া মানে কি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যখন আমি একটা ইলেকট্রন কাউকে পুরোপুরিভাবে দিয়ে দিই, আবার কারো কাছ থেকে কিছু সংখ্যক ইলেকট্রন নেই, এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সে একেবারে সেই 4টি ইলেকট্রন কাউকে দিয়ে দিতে পারছে না, আবার কেউ তাকে 4টি ইলেকট্রন দিবে সেটাও পসিবল না। তাহলে কি হচ্ছে, সেমিকন্ডাক্টরের সিলিকন অথবা জার্মেনিয়াম কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে তারা যে কাজটা করে সমযোজী বন্ধনে আগ্রহী হয়। সমযোজী বন্ধন হচ্ছে শেয়ারিং। দ্যাট মিনস আমার কাছে 4টা ইলেকট্রন আছে, তোমার কাছেও 4টা ইলেকট্রন আছে। সেক্ষেত্রে কি হবে, আমার 4টা ইলেকট্রন আর তোমার 4টা ইলেকট্রন আমরা পাশাপাশি আসি, পাশাপাশি বসি, তাহলে আমার 4টার সাথে তুমিও 4টা শেয়ার করো, দ্যাট মিনস বোথ আর শেয়ারিং। সেক্ষেত্রে কি হবে, দুইজনেরই অষ্টক পূরণ হবে। সো এই কারণে সেমিকন্ডাক্টর তার ভ্যালেন্স ইলেকট্রনসগুলো শেয়ারের মাধ্যমে বন্ডিং তৈরি করে। এই যে শেয়ারিং এর মাধ্যমে যে বন্ডটা তৈরি করছে, এই বন্ডটাকেই বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডস।
এখন একটু চিন্তা করে দেখো যে সিলিকনের লাস্ট সেলে 4টি ইলেকট্রন আছে, আর কার 4টি ইলেকট্রন থাকতে পারে? কারণ একটি যদি আমি সিলিকনের খণ্ড নেই তাহলে তার মধ্যে কিন্তু কোটি কোটি অ্যাটম আছে। প্রত্যেকটা অ্যাটমের লাস্ট সেলে 4টি করে ইলেকট্রন আছে। সেক্ষেত্রে সিলিকনই তো বন্ডটি করতে পারে, অথবা জার্মেনিয়ামই তো বন্ড করতে পারে। সেক্ষেত্রে কি হয়, যখন একটা পিস অফ সিলিকন তুমি নাও, সেক্ষেত্রে একটি সিলিকন তার পাশের সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ডস করে অষ্টক পূরণ করে। দ্যাট মিন্স সিলিকনের সাথে অন্য কোনো মৌল বা অ্যাটম আসার প্রয়োজন নাই, জার্মেনিয়ামের সাথে অন্য কোনো অ্যাটম আসার প্রয়োজন নাই। জার্মেনিয়াম একটি অ্যাটম আরেকটি অ্যাটমের সাথে 4টি ইলেকট্রন শেয়ার করে কোভ্যালেন্ট বন্ডস তৈরি করে। তার মানে আমি যদি একটি সিলিকনের খণ্ড নিই, এখানে কোটি কোটি সিলিকন আছে, প্রত্যেকটি সিলিকন অ্যাটম অপর সিলিকন অ্যাটমের সাথে কিন্তু বন্ডিং অবস্থায় আছে। তার মানে দাঁড়ালো প্রত্যেকটি সিলিকন কিন্তু 4টি ইলেকট্রন থাকা সত্ত্বেও কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তার পাশের সিলিকনের সাথে বন্ডিং এর জন্য প্রত্যেকটি সিলিকনের অষ্টকপূর্ণ। তার মানে কি দাঁড়ালো, আমরা আগেই পড়েছি কোনো একটি ইলেকট্রনের অ্যাটমের লাস্ট সেলের ইলেকট্রনগুলো যদি 8টি পূর্ণ থাকে, লাস্ট সেলটি যদি অষ্টক পূর্ণ করে, সেক্ষেত্রে কোনো রকমের শেয়ার করবে না, কোনো রকমের ইলেকট্রন নিবে না এবং তারা নিষ্ক্রিয় হিসেবে কাজ করবে। তার মানে পিওর যদি আমি সিলিকন নেই, তাদের প্রত্যেকটি অ্যাটমের কিন্তু অষ্টকপূর্ণ। এই জন্য pure semiconductor is an insulator. That means pure semiconductor কোনো রকমের কারেন্ট ফ্লো করবে না। আমরা জানি ফ্রি ইলেকট্রন থাকলে কারেন্ট ফ্লো করে, কিন্তু এখানে ফ্রি ইলেকট্রন থাকার কোনোই সম্ভাবনা নেই। তার কারণটা হচ্ছে এরা লাস্টে খুব নিউক্লিয়াসের সাথে 8টা ইলেকট্রন স্ট্রং বন্ডিং এ আছে। সো যেহেতু প্রত্যেকটা সিলিকনের অ্যাটম স্ট্রং বন্ডিং এ আছে অষ্টক পূর্ণ করে কোভ্যালেন্ট বন্ডস এর মাধ্যমে, এই স্ট্রাকচারটাকে বলা হয় ক্রিস্টালাইন স্ট্রাকচার। দ্যাট মিন্স কোনো মেটেরিয়ালে যদি ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকে, দ্যাট মিন্স আমাদের বুঝতে হবে এদের অষ্টক পূর্ণ আছে। সো এরা কোনো রকমের কোনো বিক্রিয়ায়ও যাবে না, ইভেন এরা কোনো রকমের কারেন্ট ফ্লো করবে না। এই ক্রিস্টালাইন স্ট্রাকচারের জন্যই সেমিকন্ডাক্টরকে বলা হয়, পিওর সেমিকন্ডাক্টরকে বলা হয় ইনসুলেটর। এবার আমি যা যা বলেছি তা একটি চিত্রের মাধ্যমে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিলিকন আছে, দেখতে পাচ্ছ লাস্ট সেলের যে অ্যাটমগুলা সেগুলাকে বলছে ভ্যালেন্স ইলেকট্রনস, এবং আমাদের এখানে 4টি ভ্যালেন্স ইলেকট্রনস আছে যেটা আমি বলেছি। একটু যদি আমরা রাইট হ্যান্ড সাইডের ফিগারটা দেখি, তাহলে প্রত্যেকটি সিলিকনের 4টি অ্যাটম তার পাশের সিলিকনের 4টি অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ডস তৈরি করেছে। দ্যাট মিন্স প্রত্যেকটি সিলিকনের অষ্টক পূর্ণ হয়েছে। এই কারণে এই টোটাল একটি সিলিকনের খণ্ডকে আমরা বলতে পারি ক্রিস্টালাইন স্ট্রাকচার, যেটা আমরা বলছি সিলিকন ওয়েফার। এবং সিলিকন ওয়েফার কিন্তু বেসিক্যালি কোনো কারেন্ট ফ্লো করবে না, যেহেতু অষ্টক পূর্ণ, তার কোনো ফ্রি ইলেকট্রনস নাই অথবা ফ্রি হোলস নাই। এই জন্য এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনসুলেটর। দ্যাট মিন্স সিলিকন ওয়েফার ইজ এ কাইন্ড অফ insulator. এবার আমরা একটু জার্মেনিয়ামের বন্ডের দিকে তাকাই। জার্মেনিয়ামের মোট 32 ইলেকট্রনস আছে, সেম ভাবে লাস্ট সেলে কিন্তু এর 4টি ইলেকট্রন আছে। সো এবার যদি আমরা জার্মেনিয়ামের টোটাল গঠনটা দেখি, তাহলে দেখতে পারবো প্রতিটি জার্মেনিয়ামের অ্যাটমের 4টি, লাস্ট সেলের 4টি ইলেকট্রন পাশের জার্মেনিয়ামের 4টি ইলেকট্রনের সাথে বন্ডিং তৈরি করেছে, এবং সিলিকনের মতো এই জার্মেনিয়ামও পিওর অবস্থায় ইনসুলেটর হিসাবে কাজ করবে।
আমরা আসলে যে ডিভাইসগুলো বানাতে চাচ্ছি সেমিকন্ডাক্টর দিয়ে, দ্যাট মিন্স ট্রানজিস্টর এবং ডায়োড, এই ডিভাইসগুলো বেসিক্যালি আমরা কিন্তু কারেন্ট ফ্লো করতে চাই, কিন্তু কারেন্টটা ফ্লো করব কন্ডাক্টরের মতো না, খুবই কম পরিমাণ কারেন্ট ফ্লো করতে আমরা চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেমিকন্ডাক্টরে বেসিক্যালি কোনো কারেন্ট ফ্লো করছে না, এটা ইনসুলেটরের মতো কাজ করছে। তাহলে আমরা কিভাবে সেমিকন্ডাক্টর দিয়ে কারেন্টটা ফ্লো করাবো, কিভাবে সেমিকন্ডাক্টরের স্ট্রাকচারটাকে আমরা চেঞ্জ করব, সেই দিকেই আসলে আমাদের লেকচারটা সামনে যাচ্ছে। আমরা আগেই পড়েছিলাম যে কিছু টেম্পারেচার এফেক্টস হয়, যেটা বলেছিলাম টেম্পারেচার বাড়ালে কি হয়, এই লাস্ট সেলের যে ইলেকট্রনগুলা থাকে সিলিকন অথবা জার্মেনিয়ামের, এই ইলেকট্রনগুলা রেজিস্টিভিটি কমে যায়। রেজিস্টিভিটি কমে গেলে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের সাথে অত বেশি আকৃষ্ট অবস্থায় থাকতে পারে না। তখন যে কাজটা হয়, এই ইলেকট্রনগুলা বন্ড থেকে ছিটকায় যায়। বন্ড থেকে যখন ছিটকায় যায় তখন কিন্তু বেসিক্যালি নিউক্লিয়াস ওই ইলেকট্রনটাকে আর কন্ট্রোল করতে পারে না। তখন কি হয়, পুরা যে সিলিকনের খণ্ড অথবা পুরা যে জার্মেনিয়ামের আমার খণ্ডটা থাকে, ওটার মধ্যে ওই ইলেকট্রনটা ফ্রিলি মুভ করে। সো এটা কখন হবে, যদি আমার লাস্ট সেলের দ্যাট মিন্স ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে কোনো কারণে এটা যদি নিউক্লিয়াসের সাথে যে বন্ডিংটা আছে বা নিউক্লিয়াস যে এদেরকে শক্ত করে নিজের দিকে আকৃষ্ট করে রেখেছে, এই শক্তিটা যদি কমে যায় তাহলে সেটা ফ্রি হয়ে যাবে। তো আমরা আগেই বলেছি টেম্পারেচার একটা বিশাল এফেক্ট ফেলে। দ্যাট মিন্স যখন আমরা কোনো টেম্পারেচার সিলিকনের উপর পড়বে, তখন এই টেম্পারেচারের কারণে কিন্তু সিলিকনের যে লাস্টের বন্ডিংটা আছে 8টা ইলেকট্রন, সেটা নিউক্লিয়াসের সাথে কি হয়ে যাবে, অনেকটা উইক হয়ে যাবে, যার ফলে ওখান থেকে কিছু ইলেকট্রন হয়তোবা লাস্ট অরবিট থেকে বের হয়ে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। বাট প্রবলেমটা হচ্ছে এই টেম্পারেচার এফেক্টসটা কিন্তু খুব বেশি কাজ করে না। দ্যাট মিন্স আমরা সিলিকন ডিভাইসকে যদি একটা নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখি, দ্যাট মিন্স আমাদের রুমের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার উপরে যদি আমরা একটা সিলিকন বা জার্মেনিয়াম খণ্ডকে রাখি, তাহলে দেখা যাবে খুব কম অ্যাটম থেকে টেম্পারেচারের এফেক্টসের কারণে কিন্তু অ্যাটমগুলা লাস্ট সেল থেকে বের হয়েছে। তো যে সংখ্যক অ্যাটম আমার থেকে ফ্রি ইলেকট্রনগুলা টেম্পারেচারের কারণে, যেটা রুম টেম্পারেচার বলছি, টেম্পারেচারের কারণে তার বন্ড থেকে বের হয়ে যাবে, সেই ফ্রি ইলেকট্রনগুলোর সংখ্যা এতটা কম থাকে যে সেই ফ্রি ইলেকট্রন দিয়ে আসলে সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে তেমন কোনো কারেন্ট ফ্লো পাওয়া যায় না। বাট যেহেতু আমরা এখানে টেম্পারেচার এফেক্টটা পড়ছি, তাই জাস্ট টেম্পারেচারের উপর সেমিকন্ডাক্টরের কি ধরনের এফেক্ট হতে পারে সেটাই আমরা একটু এই পরের স্লাইডগুলোতে দেখব। নিচের যে ফিগারটা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ব্যান্ড তার পূর্ণ আছে সিলিকনের, সেকেন্ড ব্যান্ডও সিলিকনের পূর্ণ আছে, সেম ভাবে জার্মেনিয়ামেরও পূর্ণ আছে। জার্মেনিয়ামের অবশ্য থার্ড ব্যান্ডটাও পূর্ণ থাকে। ফোর্থ ব্যান্ডে গিয়ে যে জিনিসটা হয়, যে জার্মেনিয়ামের ভ্যালেন্স ব্যান্ড, যেখানে 4টি ইলেকট্রন থাকে। সো এই জার্মেনিয়ামের 4টি ইলেকট্রনের যে ভ্যালেন্স ব্যান্ড, তারপরে কন্ডাকশন ব্যান্ড, দ্যাট মিন্স ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলাই কিন্তু ফ্রি হয়ে কন্ডাকশন ব্যান্ডে যাবে, এবং যখন কন্ডাকশন ব্যান্ডে যাবে অনেক পরিমাণ ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডে থাকবে, তখনই কিন্তু ডিভাইসটা আমাদের কারেন্ট ফ্লো করবে। তো আমরা দেখতে পাচ্ছি জার্মেনিয়ামের জন্য ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপটা খুবই কম, সেটা হচ্ছে 0.7 eV। সেম ভাবে আমরা সিলিকনের মধ্যে দেখতে পাচ্ছি যে লাস্ট সেলের যে ইলেকট্রনগুলার কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার যে এনার্জিটা লাগবে সেটা মাত্র 1.1 eV। খুব সামান্য শক্তি পেলেই আসলে এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলা কন্ডাকশন ব্যান্ডে ফ্রি হয়ে চলে যায়, এবং যত বেশি ইলেকট্রন বা একটা মিনিমাম কোয়ান্টিটি ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে আসে, তখনই কিন্তু আমার সেমিকন্ডাক্টর ডিভাইসটা কারেন্ট ফ্লো স্টার্ট করবে। সো আমরা এই জায়গাটায় টেম্পারেচারটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জিরো টেম্পারেচার। জিরো টেম্পারেচারে বেসিক্যালি সিলিকন অথবা জার্মেনিয়ামের, আমি আগে বলেছিলাম যে
বন্ডটা আছে, অষ্টকের বন্ডটা আছে, সেই বন্ডটার মধ্যে কোনো রকমের এফেক্ট পড়বে না, কারণ আমরা জেনেছি টেম্পারেচার বাড়লে কিছুটা এফেক্ট পড়ে। সো এই ভ্যালেন্স ব্যান্ডের তেমন কোনো এফেক্ট পড়বে না। সো ভ্যালেন্স ব্যান্ডে অষ্টকই পূরণ থাকবে। সো কন্ডাকশন ব্যান্ডটা টোটালি খালি থাকবে। কন্ডাকশন ব্যান্ড খালি থাকার মানে হচ্ছে কোনো লাস্ট সেলের অ্যাটম থেকে কোনো ইলেকট্রন কিন্তু ফ্রি হয়নি, সব ইলেকট্রনগুলা কিন্তু লাস্ট সেলে অষ্টক পূর্ণ করে আছে। সো অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে আমাদের কোনো রকমের কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন আমরা পাবো না, সেটা আমরা সিলিকন, জার্মেনিয়াম বা যে কোনো সেমিকন্ডাক্টর ইউজ করি না কেন। এবার যদি আমরা একটু উপরের টেম্পারেচারের দিকে যাই, দ্যাট মিনস জিরো থেকে আমরা একটু বেশিতে যাই, তাহলে কি হবে, কিছু কিছু অ্যাটম থেকে, যেটা আমি আগে বলেছি, টেম্পারেচার এফেক্টের কারণে লাস্ট সেলের ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে নিউক্লিয়াসের সাথে উইক হয়ে যাওয়ার কারণে এক দুইটি ইলেকট্রন কোনো কোনো অ্যাটমের সেটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসতেও পারে। এবার এখানে একটা জিনিস বোঝা খুব জরুরি, সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি কোনো ইলেকট্রন চলে যায়, দ্যাট মিনস আমরা যদি চিন্তা করি যে একটা অ্যাটমের লাস্ট সেলে অষ্টক পূর্ণ আছে, এবার কি হবে, ওই অষ্টক থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, তাতে কি হবে, লাস্ট সেলে কিন্তু আমার এবার 7টা ইলেকট্রন আছে, কিন্তু আমি বলেছি স্ট্রং থাকার জন্য 8টা ইলেকট্রন লাগবে। সো যেহেতু একটা ইলেকট্রনের দরকার আছে, সো একটা ঘর কিন্তু সেই অ্যাটমটাতে ফাঁকা আছে, দ্যাট মিনস সে একটা ইলেকট্রন চায়, বা একটা ইলেকট্রন তার ভ্যালেন্স ব্যান্ড থেকে খালি করে কন্ডাকশন ব্যান্ডে চলে গিয়েছে, যে ইলেকট্রনটা তার দরকার ছিল। সো ভ্যালেন্স ব্যান্ডে কি হলো, একটা গর্তের মতো হয়ে গেল, দ্যাট মিনস ওই গর্ত থেকে ইলেকট্রনটা বের হয়ে কোথায় গিয়েছে, কন্ডাকশন ব্যান্ডে গিয়েছে। কন্ডাকশন ব্যান্ড কি পেল, ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন পেল, কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের ওই জায়গাটায়, ওই অরবিটের ওই জায়গাটায় একটা গর্ত হয়ে থাকলো, যে গর্তটাকে আমরা বলি ইলেকট্রনিক্সের ভাষায় হোল। দ্যাট মিনস কোনো ইলেকট্রন যদি জোরপূর্বক বা কোনো কারণে একটা অরবিট ছেড়ে চলে যায়, তাহলে ওই অরবিটে একটা ফাঁকা জায়গা হয়, ওই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো হোল। আর যে ইলেকট্রনটা ফ্রিলি চলে গিয়েছে কন্ডাকশন ব্যান্ডে, ওই ইলেকট্রনটাকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন। সো এখান থেকে আমাদের আরো দুটি কনসেপ্ট আসছে, একটা হচ্ছে ইলেকট্রনগুলা কোনটাকে বলবো, ফ্রি ইলেকট্রন কাকে বলবো। কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনগুলা বেসিক্যালি থাকে, ওই ইলেকট্রনগুলাকেই আমরা কিন্তু বলবো ফ্রি ইলেকট্রন। আর ভ্যালেন্স ব্যান্ড থেকে যে ইলেকট্রনগুলা কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, দ্যাট মিনস ভ্যালেন্স ব্যান্ডটা খালি করে দিয়ে যায়, ওই খালিটাকে আমরা বলবো হোল। তো যতগুলো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে, ঠিক ততগুলা ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু হোল ক্রিয়েট হবে। তোমাদের প্রথম লেকচার মোটামুটি এতটুকুই ছিল। থ্যাংক ইউ অল ফর ইয়োর পেশেন্স। আশা করি তোমরা লেকচারটা সুন্দর করে শুনবে, বুঝবে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই ফোরামে সেটি লিখে জানাবে। থ্যাংক ইউ অল।